তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তো বরাবরের মতো আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখানে আমাদের ক্লাস নাম্বার তাহলে আজকে কত 5, ঠিক আছে। এবং এই ফোল্ডারের মধ্যে আমরা একটা নতুন এক্সেল আমরা একটা মাইক্রোসফট ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, বা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করব। তাহলে নাম হচ্ছে আমরা দিয়ে দিই ক্লাস 5। তো ওয়ার্ড ফাইল ওপেন করার পর আমরা আজকে হচ্ছে ইনসার্টের মধ্যে সর্বশেষ যে অপশন সেটা দেখবো। জাস্ট ইনসার্টে আসবো, আসার পর আমরা ইকুয়েশন ট্যাবে যাব। এখন এই ইকুয়েশনটা কখন লাগবে? যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমাকে এরকম হাতে লেখা আছে, তুমি এটা আমাকে কি করে দাও, পেপারে কনভার্ট করে দাও, ঠিক আছে। তখন এটা হচ্ছে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, তাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন হতে পারে, ফিজিক্যাল কোশ্চেন হতে পারে। তখন অনেক ধরনের ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করা লাগতে পারে। সো ইকুয়েশন কিরকম হয়? সিম্পল ইকুয়েশন যদি আমরা বীজগণিতিক ইকুয়েশন চিন্তা করি তাহলে কিরকম হয়? এ স্কোয়ার, তার মানে এর উপরে স্কোয়ার হবে, তাই না? তো আমরা এর উপরে স্কোয়ার দিতে পারি না সিম্পল ভাবে। আচ্ছা, আমরা এই ফন্টটাকে একটু বড় করে দেই, ঠিক আছে। সিম্পলি এর উপর যদি আমরা স্কোয়ার দিতে চাই তাহলে টুটাকে এরকম ভাবে সিলেক্ট করব, করে আমরা কন্ট্রোল শিফট প্লাস দিলে কি হয়ে যাচ্ছে? সাবস্ক্রিপশন হয়ে যাচ্ছে, তাই না? তো সিম্পলি এরকম ভাবে আমরা দিতে পারবো। আর এই প্রথম এটাকে বড় হাতের করতে গেলে কি করব? এখান থেকে এসে ছোট হাতের করতে গেলে লোয়ার কেস করে দেব। তাহলে এখান থেকে আমরা এ স্কোয়ার, এটা আমরা পরে দেই। আচ্ছা, এ স্কোয়ার আমরা দিব প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে এ স্কোয়ার এরকম ভাবে লিখতে চাই, এর উপরে স্কোয়ার, তাহলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যদি দিতে চাই তাহলে বি কে সিলেক্ট করে কন্ট্রোল শিফট প্লাস, তাহলে আমাদের বি স্কোয়ার হয়ে যাবে। আর এটাকে ছোট হাতের এতে করতে গেলে কি করবো? আমরা সিলেক্ট করে সিম্পলি এখান থেকে যে লোয়ার কেসটা করে দিলে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ইকুয়েশন করতে পারবো সিম্পল সিম্পল গুলো। কিন্তু আমাকে যদি বলে যে তুমি আমাকে এরকম লিখে দেখাও যে হচ্ছে উপরে 5 নিচে 7, ঠিক আছে। তো এইরকম ভাবে লিখলে কি সেটা ভালো লাগতেছে দেখতে? এরকম ভাবে কোন সময় দেখেন যে কোশ্চেনে এরকম ভাবে দেওয়া আছে না, উপরে 5 থাকে নিচে একটা দাগ দিয়ে এরকম থাকে, তাই না? তো এটা তাহলে বিকল্প পদ্ধতি কি? বিকল্প পদ্ধতি হচ্ছে আমরা উপরে 5 লিখলাম, নিচে আসব, আসার পরে আবার কি করব? আমরা ইনসার্ট থেকে যে এখান থেকে এসে শেপ থেকে এসে আমরা একটা লাইন টানলাম এখানে, তার নিচে আবার কি দিব? আমরা ওই লাইনের নিচে আমরা দিয়ে দিলাম 7, এরকম। তাহলে দেখেন এই যে মাঝখানে যে গ্যাপ, এই যে প্রবলেম গুলো হবে, এগুলো কিন্তু মারাত্মক প্রবলেম। যতই আমরা কমাই তারপরেও কিন্তু গ্যাপ থেকেই যাবে, তাই না? তো এই প্রবলেম গুলো ওভারকাম করার জন্য আমরা ইকুয়েশন সেকশনটা আজকে দেখব। সো আমরা ইনসার্ট থেকে যদি ইকুয়েশনে আসি, ইকুয়েশনে আসার পর আমরা কি করতে চাচ্ছিলাম যে আমরা ওই যে এ কি 5 ডিভাইডেড বাই 7 করতে যাচ্ছিলাম। তাহলে ওই রকম ফরম্যাটটা কোনটা? এই যে দেখেন ফ্র্যাকশনে চলে আসবেন। ফ্র্যাকশন থেকে যদি আমরা এটা সিলেক্ট করে দিই, উপরে আমরা লিখলাম কত 5 আর নিচে 7, ঠিক আছে। তাহলে দেখেন এইটা আমাদের কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে আমরা যে কোনো জায়গায় এখান থেকে মুভ করাতে পারবো। বুঝতে পারছি? তাহলে আমরা ইকুয়েশন এরকম ভাবে লিখতে পারবো না এখন? পারা যাবে? আচ্ছা, তো এরকম ভাবে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা সিম্পলি ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশনের এখানে আছে যে ফ্র্যাকশন, ঠিক আছে। এই ফ্র্যাকশন বিভিন্ন ধরনের হয়, আপনি কিরকম চাচ্ছিলেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমরা এরকম চাচ্ছিলাম, তাহলে আমরা দিলাম হচ্ছে 5x ডিভাইডেড বাই 2y। এরকম ম্যাথমেটিক্যাল টার্ম থাকে না আমাদের ম্যাথে? থাকে না? বা এরকমও থাকতে পারে যে 5x প্লাস 3y ডিভাইডেড বাই 2y ইকুয়াল টু, মনে করেন লেখা আছে 7। তাহলে x ইকুয়াল টু কত, y ইকুয়াল টু কত, তাই না? এরকম অহরহ ম্যাথ থাকে। তো এইগুলো নিয়ে আসার জন্য আমাদের কিসের হেল্প নিতে হবে? এখান থেকে আমাদের ইকুয়েশন, এটার হেল্প নিতে হবে। এখন এখানে দেখেন কত ধরনের ইকুয়েশন আছে, অসংখ্য আছে। এখানে ফ্র্যাকশনে গেলে আমরা এই যে দেখেন dy বাই dx, যারা ইন্টারে সায়েন্স নিয়ে পড়েছেন তারা হয়তোবা এটা বুঝতে পারবেন যে এটা আমাদের কিসের একটা ফর্মুলা, ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা, তাই না? তারপরে হচ্ছে আমরা এখান থেকে ইকুয়েশনে আসি, ইকুয়েশনে আসার পর আমরা দেখেন অনেক সময় e টু দি পাওয়ার 5x, e টু দি পাওয়ার 6 এগুলোর দরকার হতে পারে। কখন দরকার হয়? ওই যে আমরা যখন লিমিটেড ম্যাথগুলো করব, হ্যাঁ, 9 এর, তখন এটা কি করব? আমরা নিচে e দিয়ে দেব। আচ্ছা,
আমরা ই টু দি পাওয়ার 5x লিখতে যাচ্ছি, তাহলে এটার জন্য এটা কেটে দিই। আমরা ই টু দি পাওয়ার 5x লিখতে যাচ্ছি, এটার জন্য ইকুয়েশনে আসবো, আসার পর এই যে এটাতে ক্লিক করবো, করার পর এইটাতে আমরা দেব ই, আর এটাতে হচ্ছে আমরা দিব কি তাহলে 5x। ঠিক আছে, এখন অনেক সময় এরকম ম্যাথমেটিক্যাল আছে ই টু দি পাওয়ার 5x প্লাস 7y প্লাস 2z, অনেক সময় এরকম ম্যাথমেটিক্যাল টার্ম গুলো কিন্তু আসে, আমরা এখানে প্লাস দিয়ে দেব। ঠিক আছে, আবার অনেক সময় আমাদের লিনিয়ার অলজেব্রার কিছু ম্যাথমেটিক্স আছে, আবার হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক কিছু ম্যাথমেটিক্স এর ফর্মুলা আছে। তো এখান থেকে আমরা যদি ত্রিকোণমিতিক ফর্মুলা একবার রেডিমেড চাই, তাহলে এই যে ছোট্ট অ্যারো বাটন যেটা আছে এখানে ক্লিক করবেন, করলে এখানে দেখেন এই যে অসংখ্য sin x cos x এইগুলোর মানও কিন্তু আপনাদের এখানে দেখাচ্ছে। সাপোজ এটা সিলেক্ট করলাম, করে যদি আমরা একটু ছোট করি হোমওয়ার্ক থেকে, তাহলে দেখেন এই যে টোটাল একটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম এখানে চলে আসছে। ঠিক আছে, এইরকম ভাবে যে কোনো ফর্মুলা আমরা লিখতে পারবো কোথায় থেকে, ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন। এখন দেখেন আমরা এই যে এখানে ই টু দি পাওয়ার x করলাম, তারপরে ই টু দি পাওয়ার i ওমেগা টি, তারপরে x স্কয়ার, তারপরে 1 বাই n বাই 1 ইনটু y। ঠিক আছে, আবার হচ্ছে এখানে এখানে রেডিক্যালের মধ্যে গিয়ে আমাদের রুট ওভার 5x, রুট ওভার 3x, রুট ওভার 14 এরকম মান থাকে না, এইগুলো আমরা করতে পারবো এই রেডিক্যালের মধ্যে থেকে। সাপোজ আমরা এখানে দিতে যাচ্ছি 3 রুট ওভার অফ 567, তাহলে এটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আবার শুধুমাত্র রুট ওভার দিতে চাইলেও আমরা শুধুমাত্র রুট ওভার দিতে পারবো। এইটার জন্য আমরা এখান থেকে আবার রেডিক্যালে আসবো, এই যে রুট ওভার 25, তাহলে রুট ওভার 25 ইকুয়াল টু আমাদের কত বলেন তো, রুট ওভার 25 মানে 5। তো এইরকম যত ধরনের কঠিন কঠিন ম্যাথমেটিক্যাল টার্ম আছে সবগুলো আমরা এখান থেকে করতে পারবো। যে লার্জ অপারেশন, ঠিক আছে, সামেশনের ম্যাথগুলো আমরা এখান থেকে করতে পারবো, এইরকম টাইপের ম্যাথগুলো। দেন হতেছে আমরা নিচের দিকে আসি, আবার আমরা হচ্ছে ইকুয়েশনে যাই, এখানে দেখেন আমাদের ব্র্যাকেট। ঠিক আছে, ব্র্যাকেটের যদি আমাদের কোনো প্রবলেম হয় এখান থেকে ব্র্যাকেট নিতে পারবো, এই যে যেমন ম্যাট্রিক্স, তারপরে হচ্ছে এই যে এগুলো আমাদের হচ্ছে কিসের ম্যাথ বলেন তো, ফাংশনের ম্যাথগুলো, তাই না, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এরকম থাকে, বিভিন্ন ধরনের ফাংশন আছে, ফাংশনের ম্যাথগুলো। আবার এখান থেকে যে sin x cos x sec x, তারপরে sin ইনভার্স cos ইনভার্স tan ইনভার্স, এগুলো আমাদের দরকার হয় না, অহরহ দরকার হয়। এবার আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, তারপরে এই যে sin থিটা cos 2 থিটা, তারপরে cot h ইনভার্স। তারপরে এখান থেকে আমরা পৌনঃপুনিকের ম্যাথগুলো করতে পারবো, যেমন a টু দি পাওয়ার যদি আমরা 1 একটা দাগ দিই তাহলে এর উপরে কি পৌনঃপুনিক থাকবে, তাই না। তারপরে এই যে লিমিটের ম্যাথগুলো, হ্যাঁ, লিমিট x ইকুয়াল টু 5x, এরকম টাইপের যত ধরনের ম্যাথ আছে আমরা এই ফাংশন দিয়ে করতে পারবো, লিমিট আর লগ। আর অপারেশনের মধ্যে সকল ধরনের অপারেশন আমরা পেয়ে যাব। আর ম্যাট্রিক্স এর মধ্যে ম্যাট্রিক্স এর ম্যাথগুলো পাবো, যেমন হচ্ছে এটাকে আমাদের আইডেন্টিফাই ম্যাট্রিক্স বলা হয়। কেন, কারণ মাঝখান বরাবর সবগুলো সংখ্যার মান সমান, এখানে শুধু 1 1 না দিয়ে যদি 5 5 দিতাম তাও হয়তো, 7 7 দিলে ওই একই হইতো। আবার এখানেও যদি সেম প্রসেসে আমরা 3টা 8 যদি কোণাকুণি বরাবর থাকতো তাহলে তাকে আমরা আইডেন্টিফাই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতাম। ঠিক আছে, এই সকল ম্যাথমেটিক্স টার্ম গুলো আমরা পাবো কোথার মধ্যে এসে বলেন তো, ইনসার্ট থেকে, এখান থেকে আমরা ইকুয়েশন। ঠিক আছে, দেখেন এখানে অসংখ্য আমাদের এখানে ম্যাথমেটিক্যাল সিম্বল আছে, এই যে আলফা, বিটা, গামা, তাই না, সিগমা, সকল ধরনের এইখানে আমাদের আইকন গুলো আছে। তো এখান থেকে এই যে এইগুলো, এই সবগুলো ব্যবহার করে আমরা এখন যে কোনো একটা ইকুয়েশন বিল্ড করতে পারবো না যদি আমাদেরকে লাইন লাইন পারা উচিত না, একটু খুঁজে আমরা বের করে ফেলবেন। ঠিক আছে, এখন এগুলা প্রত্যেকটা একটা 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 করে তাও এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম, আর বেশি বিস্তারিত জানতে গেলে এটাতে প্রায় 2 ঘন্টা লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন কিছু সিম্বল আছে, স্পেশাল সিম্বল আছে, সেগুলো আমরা পাবো এই যে সিম্বলের মধ্যে। ঠিক আছে, এই যে আলফা, বিটা, তারপরে যে কপিরাইট সিম্বল। ঠিক আছে, তারপরে এই যে এখানে হচ্ছে আমাদের লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল, আই, তাই না, তারপরে হচ্ছে আমাদের এখানে মাইক্রো সাইন, এখানে হলো আমাদের ইনফিনিটি, তারপরে এই যে ওমেগা। ঠিক আছে, আমাদের এগুলো হয় না যে ফিজিক্স কোশ্চেনের ক্ষেত্রে যদি 5 ওমেগা হয়, ঠিক আছে, দিয়ে দিল যে হচ্ছে এটার মান হলো 5 ওমেগা। হ্যাঁ, কিসের মান, ওই যে মনে করেন যে বিদ্যুৎ খায় 5 ওমেগা, কারেন্ট এই যে বিদ্যুৎ বলতে কি আমরা হচ্ছে বাল্ব 5 ওমেগা, বা হচ্ছে আপনার ফ্যান 7 ওমেগা, এরকম ভাবে আমাদের একটা ইকুয়েশন কিন্তু তারা বিল করতে দিতে পারে। ঠিক আছে, বা কোশ্চেন যখন করতে দিবে এই ম্যাথমেটিক টার্মগুলো কিন্তু থাকে, তখন কি আমরা এটা সিম্পল ভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবো এখন।
পারা যাবে? আচ্ছা দেখি, অনেক কিছু জানলাম, আমরা এখন যে কোনো ধরনের সূত্র লিখে ফেলতে পারবো, পারবো না? ওকে, তাহলে এখন আমরা হচ্ছে এখান থেকে ডিজাইন পার্টে আসি। ডিজাইন পার্টে তেমন কোনো কিছুই নাই, শুধুমাত্র এখানে টাইটেল আছে, এগুলো আমরা আগে থেকেই জানতাম, তাই না? এই যে থিম কনভার্ট করা, এগুলো আমরা হোমের মধ্যে থেকে করতে পারতাম। দ্যাটস মিন্স ওই থিমের মধ্যে এই লেখা চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার, এইগুলাই আছে যেগুলো আমরা আগে থেকে মোটামুটি পারতাম। এখান থেকে আমরা কালার প্যালেট চেঞ্জ করে দিতে পারতাম, যে কোনো কালার ওয়াইজ এইটা আমরা সিলেক্ট করে ফেলতে পারতাম। চাইলে নিজেদের ইচ্ছা মতো কাস্টম কালার আমরা এখান থেকে তৈরি করে রেখে দিতে পারতাম। আমরা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল এখান থেকে আমরা চেঞ্জ করতে পারতাম, বা আমাদের ইচ্ছা মতো এখান থেকে নিয়ে পিক করে আমরা মতো কনভার্ট করে লিখতে পারতাম। এরপরে আছে আমাদের এখানে প্যারাগ্রাফ স্পেসিং, দুইটা প্যারাগ্রাফের মধ্যে কতটুকু স্পেস হবে সেটা আমরা এখান থেকে ইয়ে করতে পারতাম, কন্ট্রোল করতে পারতাম। যদিও আমরা হোমের মধ্যে এসে এখান থেকে ওই প্যারাগ্রাফ স্পেসিং বিষয়টা আমরা কিন্তু করতে পারতাম, তাই না? এরপরে হচ্ছে আমাদের এখানে সেন্টেন্স ডিফল্ট ভাবে সেট করতে পারতাম, তবে এটা আমাদের এখন আপাতত দরকার নেই। এরপর হচ্ছে আমাদের মেন যে জিনিস তিনটা, সেটা লাগবে এখান থেকে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। ওয়াটারমার্ক কি? সাপোজ এই যে এই লেখাটা আপনি লিখছেন অনেক কষ্ট করে, এখন এটা অন্য কেউ যেন কপি করতে না পারে সেই ব্যবস্থা করতে পারা লাগবে আমাদের, তাই না? কি করতে পারা লাগবে, যে এইখানে এইখানে আমাদের যে পেজটা আছে, ঠিক আছে, এই পেজটা আমাদের নিজেদের একটা ওয়াটার মার্ক রাখতে হবে, যেন অন্য কেউ কপি করতে না পারে। এটার জন্য সিম্পলি আমরা ওয়াটার মার্কে যাব, তারপর দেখেন তিনটা চারটা সেট টেমপ্লেট দেওয়া আছে, কনফিডেন্সিয়াল কনফিডেন্সিয়াল এরকম ভাবে একটা ডোন্ট কপি হচ্ছে সোজাভাবে, ঠিক আছে? তো আমরা এগুলো ইউজ করতে পারি। সাপোজ আমরা হচ্ছে কনফিডেন্সিয়াল দিলাম, তাহলে দেখেন পিছনের দিক দিয়ে আমাদের কি দেখাচ্ছে, কনফিডেন্সিয়াল এই লেখাটা দেখাচ্ছে। তো আমরা এখানে কনফিডেন্সিয়াল তো লিখবো না, আমরা লিখবো আমাদের নাম, তাই না? তো আমাদের নাম লেখার জন্য এখান থেকে সিম্পলি কাস্টম ওয়াটারমার্কে আসবো। কাস্টম ওয়াটারমার্কে আসার পর এখান থেকে আমরা টেক্সট দিব, ঠিক আছে? টেক্সট ওয়াটারমার্ক তারপর এই যে লেখা আছে কনফিডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল এখানে আমরা চেঞ্জ করে দিয়ে দেব সাপোজ প্রত্যেক বিডি, ঠিক আছে? দিয়ে যদি আমরা অ্যাপ্লাই দিয়ে ওকেতে ক্লিক করি, তাহলে দেখেন কনফিডেন্সিয়াল চেঞ্জ হয়ে কি হয়ে যাচ্ছে, প্রত্যেক ভিডিও হয়ে যাচ্ছে। এখন আপনার ইচ্ছা হলো যে না আমরা এই কালার রাখবো না, আমরা অন্য কালার নিয়ে আসবো, তাহলে কালার চেঞ্জ করার জন্য ঠিক আবার আগের মতো এখান থেকে আপনার চলে যাবেন কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে এসে জাস্ট কালারটা চেঞ্জ করে দিবেন। এই যে এখান থেকে কালার দিবেন, কালারটা আমরা যদি যেই রকম কালার দিব, আমরা ব্লু কালারের মতো দিতে যাচ্ছি, তাহলে এখানে অ্যাপ্লাই করলে দেখেন ব্লু কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এখান থেকে যদি সেমি ট্রান্সপারেন্ট উঠায় দেন, তাহলে লেখার মধ্যে কনফ্লিক্ট করবে, এই যে দেখেন, মানে এইটাও স্পষ্ট থাকবে এটাও স্পষ্ট থাকবে, কিন্তু ওয়াটারমার্ক কি স্পষ্ট হয় না, হালকা থাকবে, যেন বোঝা যায় যে আমাদের এইটা কিন্তু বেশি স্পষ্ট না। আমরা এটাকে দিলাম আর একটা হালকা একটা কালার এখান থেকে আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? তো ওয়াটারমার্কের বিষয়টা আমরা কি বুঝতে পারছি? এখন ক্লায়েন্ট বললো যে আমাকে এখানে লেখা না, তুমি আমার এই ওয়াটারমার্ক যে লেখা আছে, লেখা তুমি দিবা না, দিবা হচ্ছে আমার লোগো বা পিকচার একটা দিয়ে দিবে। তো সেটা আপনি কিভাবে করবেন? সাপোজ আপনার তাহলে এটার জন্য একটা পিকচার লাগবে, রাইট? একটা পিকচার আপনাকে সেটা তারা প্রোভাইড করবে বা তাদের লোগো প্রোভাইড করবে। তারা ব্যাকগ্রাউন্ড সহ প্রোভাইড করতে পারে, আবার ব্যাকগ্রাউন্ড ছাড়াও প্রোভাইড করতে পারে। তো ব্যাকগ্রাউন্ড সহ যদি প্রোভাইড করে কোন একটা লিংক বা কোন একটা ইমেজ বা লোগো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেওয়া লাগবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা একটা সাইটের হেল্প নিতে পারি, সেটার নাম হলো রিমুভ পিজি। তো দেখি আমরা এখানে ইমেজ তো দেখতেছি না। আচ্ছা, সাপোজ আমরা একটা লোগো নিয়ে আসি আগে, হ্যাঁ? আমরা একটা এখানে লোগো নিয়ে আসার ট্রাই করি। আচ্ছা, সাপোজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে সিম্পলি এসে রিমুভ বিসি এতটুকু লিখে সার্চ করব। এই যে, মানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি। এই যে এই একটা সাইট www.remove.bc, এখানে এসে আপনার ছবিটা আপলোড করে দিবেন।
সাপোজ এই ছবিটা আমরা আপলোড করে দিয়ে এইখান থেকে আমরা জাস্ট একটু ওয়েট করব, করার পর এখান থেকে আমরা দেখেন যে নিচে কি করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি, তাহলে রিমুভ হয়ে যাবে এখান থেকে। আপনারা সিম্পলি ডাউনলোড করবেন, ঠিক আছে? জাস্ট এই যে এখান থেকে, যদিও এটা আমাদের অলরেডি আগে থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল, এই জন্য প্রথমে এরকম দেখাচ্ছে। আমি যদি আরেকটা পিকচার নিয়ে আপনাদের দেখাই তাহলে এটা কিভাবে কাজ করে, জাস্ট এখানে আপলোড ফটোর এখানে আসবো, আসার পর সাপোজ এই একটা পিকচার নিলাম, ঠিক আছে? এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে যাচ্ছি, তাহলে সিম্পলি এখানে আসবো, আসার পর দেখেন যে অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। বুঝতে পারছি? এরপর সিম্পলি ডাউনলোড করবেন। আমরা এখান থেকে কোর্স অফ বিডির যে লোগোটা সেটা আমরা এখন ডাউনলোড করে নিয়েছি। ওইটা এখন আমরা এখানে কি করব, আমাদের এমএস ওয়ার্ড ডকুমেন্টের লোগোর এখানে বসাবো, এই যে ওয়াটারমার্কের এখানে বসাবো। তাহলে সিম্পলি ওয়াটারমার্কের এখানে যাব, যাওয়ার পর এখানে রিমুভ ওয়াটারমার্ক, আগের ওয়াটারমার্কটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কাস্টম ওয়াটারমার্কে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে দেখেন পিকচার ওয়াটারমার্ক, এটা সিলেক্ট করে দেব। তারপর সিলেক্ট ফটো, এরপর আমরা হচ্ছে ফ্রম আ ফাইল এখানে সিলেক্ট করব। করার পর যেখানে আমাদের ফাইলটা ছিল সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সাপোজ এটা ছিল, এখানে আমরা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে ওকেতে ক্লিক করলে দেখেন আমাদের এই লোগোটা যে ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, দেখতে পাচ্ছেন? সবগুলো যতগুলো এখানে পেজ আপনি ক্রিয়েট করবেন, এখন আমি যদি ফাইলে হোমে গিয়ে ইনসার্টে গিয়ে আমরা যদি আরো ব্ল্যাঙ্ক পেজ নিই, দেখেন যতগুলো আপনি পেজ নেবেন সবগুলো পেজে কি দেখাবে, আমাদের ওই লোগোর ওয়াটারমার্ক দেখাবে। তাহলে ওয়াটারমার্কের বিষয়টা আমরা কি ক্লিয়ার হইতে পারছি? ওকে, অটো অটো হয়ে যাবে। একটা ওয়াটারমার্ক দিলে আপনি এই পেজের জন্য যে ডিজাইন করবেন সবগুলো অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছি? হ্যাঁ, অটো হয়ে যাবে। এখন এখান থেকে আমরা ইনসার্ট থেকে সরি ডিজাইন থেকে আমরা পেজের কালারে আসলাম। এখন এই পেজের কালার কি এখন সাদা আছে না? আমরা চাচ্ছিলাম এটাকে আমাদের ব্লু কালার করতে, তাহলে এখান থেকে সিম্পলি আমরা ব্লু কালার সিলেক্ট করে দিব। যদি আমরা চাই যে না আমাদের ইয়েলো কালার দরকার, তাহলে ইয়েলো কালার সিলেক্ট করে দিব। যেই কালার দরকার সেটা আমরা পেজ কালার এখানে এসে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? আমাদের অনেক সময় কালার পেপার দরকার হয়, তাই না? কালার পেপার যদি আমরা করতে চাই বা এই পেপারকে যদি আমরা কালারাইজ করতে চাই তাহলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তাহলে লোগো, ওয়াটারমার্ক এবং কালার এর বিষয় এই দুইটা কি আমরা ক্লিয়ার হইতে পারছি, না কোনো প্রবলেম আছে? যদি আমাদের কালার দেওয়ার দরকার হয় কোনো পেজে, তাহলে আমরা পেজ কালারে আসবো, আসার পর এখান থেকে যে কোনো কালার আমরা দিয়ে ফেলতে পারবো, আর যদি দরকার না হয় নো কালারে দেবো। এখন এইগুলো কালারের মধ্যে যদি আপনার কালার খুঁজে না পান তাহলে মোর কালারে যাবেন, তারপরে এই যে এখান থেকে পাবেন। তারপরে যদি আপনার ইফেক্ট দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে আপনার নিচের দিকে এসে এখানে ফিল ইফেক্ট এখানে ক্লিক করবেন। করার পর আপনি কোনটাতে কিরকম ইফেক্ট দিতে যাচ্ছেন এটা সিলেক্ট করে দিলে দেখেন শ্যাডোর মতো হয়ে যাচ্ছে। আমরা এখানে এসে সিম্পলি পেজ কালার এখানে এসে নো কালারটা দিয়ে দিব। আর পেজের বর্ডার, এই যে পেজের চারপাশে, ঠিক আছে, এই যে পেজের চারপাশে জুড়ে যদি আমরা বর্ডার দিতে চাই তাহলে সিম্পলি পেজ বর্ডারে আসবো, আসার পর আমরা 3D সিলেক্ট করলাম, দিয়ে আমরা যদি ওকেতে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিন্তু একটা বর্ডার হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, ভিজুয়ালাইজ হইতেছে না, তাই না? তাহলে আমরা ভিজুয়ালাইজ করার জন্য এখান থেকে আমরা, ও সরি এখানে তো নাম দেওয়া আছে, শ্যাডো দিয়ে দিলে হালকা একটু এই যে দেখেন দেখতে পাচ্ছেন। এখন আমরা এইরকম না দিয়ে আমরা চাচ্ছিলাম যে এই বর্ডারটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে। তো ডিজাইন করতে গেলে টোটাল এখানে সিলেক্ট করে আপনার 3D করে দিই, 3D করে দেওয়ার পর এখানে আর্টের এটা আমরা যেই আর্ট এখান থেকে দিব সেইটা এখানে সিলেক্ট হবে, ঠিক আছে? সাপোজ এটা যদি আমরা দিই তাহলে দেখেন এই যে চার দিক দিয়ে আমাদের এটা চলে আসছে। বুঝতে পারছি? এটা কিসের কাজ আমাদের? পেজ বর্ডারের কাজ। এখন এখান থেকে নিচের দিকে আসি, আমরা যদি এখান থেকে লাভ সিলেক্ট করে দিই তাহলে চারদিকে আমাদের লাভ হয়ে যাবে, এই যে, ঠিক আছে? তাহলে আমরা এতটুকু করতে পারবো। ওকে, তাহলে আমরা আজকে ইনসার্টের এটা শিখলাম, ডিজাইন এবং আচ্ছা লেআউটে তেমন কোনো কিছুই নাই, এখানে শুধু পেজ ওরিয়েন্টেশন আছে। তারপরে হচ্ছে আমাদের এখানে সাইজ আছে, কলাম আছে, দুই তিনটা টপিক আছে। দেখেন এই পেজটা আমাদের এখন কি লম্বা লম্বে আছে, তাই না? এটা কি আমাদের লম্বা লম্বে আছে, অর্থাৎ আমাদের A4 পেজ যদি আমরা রাখি সোজা তাহলে আমরা যেরকম ভাবে লিখি সাধারণত খাতায় ওই অবস্থানে আছে। তো এটাকে যদি আমরা বাঁকাই করতে চাই বা ল্যান্ডস্কেপ করতে চাই সিম্পলি এখান থেকে ওরিয়েন্টেশনের এখানে ক্লিক করে আমরা ল্যান্ডস্কেপ করে দেব। তাহলে দেখেন পেজগুলো আমাদের এরকম হয়ে যাবে। বুঝতে পারছি? যখন প্রিন্ট করবো তখন এরকম আমাদের দরকার হয়। আবার যদি আমরা এখান থেকে পোর্ট্রেট করি তাহলে আবার আগের মতো হয়ে যাবে। এখন এইখানে দেখেন আমাদের এই টোটাল পেজে কয়টা কলাম আছে? একটাই কলাম আছে। আমরা যদি একাধিক কলাম করতে চাই এরকম ভাবে একটা দুইটা তিনটা কলাম করতে চাই তাহলে এখানে কলামে আসবো, আসার পর তোমরা তিনটা দিয়ে দিলে এখানে দেখেন তিনটা কলামে হয়ে যাবে। এই যে একটা কলাম, এই যে একটা কলাম, এখানে আরেকটা কলাম। বুঝাতে পারছি? এটা এখানে আরেকটা যে কলাম আছে সেটা বোঝার জন্য এখানে লেখা যায়।
তাহলে এই যে বড় করে দেখায় আপনার এখানে 3টা কলাম হয়ে গেছে, একটা 2টা আর এখানে একটা 3টা। তো আমাদের 2টা কলাম দরকার হতো, সিম্পলি এখানে 2টা কলাম দিলাম। তাহলে দেখেন এটা একটা কলাম, মাঝখানে মানে পেজকে মাঝখান দিয়ে ভাঁজ করলে যতটুকু হবে বাম পাশে অংশ একটা, ডান পাশে অংশ একটা, এটা হলো কলাম। পেজ ব্রেকের জিনিসগুলো আমরা জানি, লাইন নাম্বার এগুলো আমরা সবাই মোটামুটি পারবো। আর একটা জিনিস আছে সেটা হলো জুম। ঠিক আছে, এখান থেকে কন্ট্রোল ধরে আমরা মাউসের স্ক্রল বাটন করে জুম আউট জুম ইন করতে পারবো, অথবা নিচে এসে এখান থেকে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। ঠিক আছে, অথবা আমরা এখান থেকে এসে রিভিউ রিভিউ এর এখানে এসে এসে দেখেন জুম অপশনটা কই গেল, রিভিউ ভিউ 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 এসে আমরা এই যে এখান থেকে জুম কত পার্সেন্ট আপনার জুম দরকার 75%, তাহলে 75 সিলেক্ট করে ওকে করে দিলে আপনার 75% জুম হবে। আপনার যদি 100% দরকার হয় তাহলে আপনি 100% এ ক্লিক করবেন। এরপর যদি আপনার 200% দরকার হয় 200 এ ক্লিক করে ওকে ক্লিক করবেন, 200% জুম হয়ে যাবে। এখানে ক্লিক করলে গ্রিড লাইন ওপেন হবে, আবার ক্লিক করলে গ্রিড লাইন চলে যাবে। তারপর নেভিগেশন প্যান বাম পাশে এটা চলে আসবে, যদি আমরা দিই আর রিড মোড ক্লিক করলে আমাদের এটা সব চলে যাবে, দুই পাশে এগুলো চলে আসবে, মানে একটা প্রত্যেকটা পেজ এরকম ভাবে ওপেন হবে। ঠিক আছে, যেমন দেখেন আমরা এখানে করেছিলাম কি 2টা কলাম, তাই না? এজন্য দেখেন মাঝখানে একটা দাগ হয়েছে, বাম পাশে একটা কলাম, ডান পাশে একটা কলাম। ঠিক আছে, তো রিড মোড থেকে আমরা যদি বের হয়ে আসি তাহলে আমাদের এরকম অবস্থান এখন দেখাইতেছে। ভিউ আর তেমন কোনো কিছুই না। এখন এখান থেকে আমরা প্রত্যেকটা এখানে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো কিন্তু আমরা খুব ইজিলি কাউন্ট করতে পারবো। তো সেটার জন্য আমরা রিভিউ এ গেলাম, তারপরে যে স্পেল চেক আর গ্রামারে গেলাম, যে স্পেল ডিসপেল ভুল হয়েছে কিনা সেটা আমরা দেখতে পারবো। আর ওয়ার্ড কাউন্টে গেলে টোটাল কতগুলো ওয়ার্ড আমাদের এখানে আছে সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি এইগুলা, মোটামুটি এমএস ওয়ার্ডের সবগুলো কাজ আমাদের হয়ে যাবে, অর্থাৎ ডাটা এন্ট্রির জন্য যতটুকু দরকার। ঠিক আছে, তো সবাই এটা মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করবেন। অবশ্যই চেষ্টা করবেন যে সবগুলো অপশন নিজে নিজে একবার করে ট্রাই করা যতই পারেন, তাহলে বেটার হবে। তো ঠিক আছে, মোটামুটি আজকে তাহলে এই পর্যন্তই থাক।